তোমার কি স্কিল আছে যেটা রেজাল্টের বাইরেও তোমাকে আলাদা করবে? লাইফটা উপভোগের জন্য, কাটানোর জন্য না। সো রাগ, হতাশা এগুলো নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি নিয়ন্ত্রণ না রাখতে পারি কি হবে? জিনেদিন জিদানের মতো হবে, বিচারপতি মানিকের মতো হবে। আমাদের দেশের ইউথরা যেভাবে তাদের সময়টা ওয়েস্ট করে আর কোনো ভালো দেশে এভাবে করে না। বাট সেই জায়গাটায় তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা অনেক কষ্ট করে এই সময়টা নিয়ে এখানে এসেছো। আর একটা কথা বলি, আমি রিসেন্টলি একটা জিনিস আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে পড়ালেখা বা শেখার মাধ্যমে লাইফে সাকসেসফুল হওয়া সবচাইতে সহজ, লিস্ট কম্পিটিশন, সবচাইতে কম কম্পিটিশন। তবে লাইফের সব জিনিসই প্রস অ্যান্ড কনস আছে। ভালো জিনিসের সাথে খারাপ জিনিস আসবে, খারাপের সাথে খারাপ জিনিস ভালো আসবে। সো শিক্ষার মাধ্যমে ভালো করাটা সবচাইতে কম কম্পিটিশন। বাট হোয়াট ইজ দ্য কস্ট? একটা কস্ট আছে। হোয়াট ইজ দ্য কস্ট? টাইম তো সবাই দেয়। আমি আজকে সময় নষ্ট করতে গেলেও তো আমার টাইম দিতে হচ্ছে। বাট হোয়াট ইজ ইট দ্যাট উই হ্যাভ টু গিভ? হোয়াট ইজ দ্য কস্ট? কস্টটা কি? মনোযোগ, অ্যাটেনশন দেওয়া। এটা বাংলাদেশে কেউ বলে না আনফরচুনেটলি। পড়ালেখার মাধ্যমে সফল হওয়ার জন্য সবচাইতে সহজ, কারণ লিস্ট কম্পিটিশন। বুয়েটে আমি কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ারিং এ পড়বো, আমার আশেপাশের লোকজন হাসতে হাসতে মারা গেছে, আমার এটা ট্রল করছে, আমার ফ্যামিলি মেম্বার, আমার আপন ভাইরা করছে। ভাইরা মানে ভাইরা না, কিন্তু ভাই ভাই এরা ভাইরা না, তখন তো বিয়ে করি না, তো ভাইরা তো হওয়ার প্রশ্ন আসে। দে ট্রল মি ইভেন বিকজ দে লুকড এট দেমসেলফ, দে লুকড এট মি, যে আমারই তো ভাই, আমি কোনো মতো 600-700 পাই না, এই পাগল কি করে। এন্ড দ্যাট হ্যাড হ্যাপেন রিয়েলি। আমি যখন পাশ করি, আমার দুই আপন ভাই, বড় ভাই, তারা খুলনাতে কোন জায়গায় চান্স না পেয়ে খুলনাতে ডিগ্রি কলেজে পড়েছে, ভর্তি হয়েছে। ডিগ্রি কলেজ, ডিগ্রি নাম শুনছো নাকি? ডিগ্রি কলেজ কয়েকজন সিনিয়র আছেন, তারা আরো ভালো করে জানেন, যারা কোথাও চান্স পেলে ওইটা পড়ে। আর আমি বুয়েটে অ্যাডমিশন টেস্টে চান্স পরীক্ষা দিয়ে কততম হয়েছিলাম? 52, 52তম হয়েছিলাম। আমার আগে আমার পরিবারের কেউ বুয়েটে চান্স পায়নি রক্তের সম্পর্কে। 98 সালে আমি চান্স পেয়েছিলাম, আজকে 27 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ, বলা ঠিক হচ্ছে না, রেকর্ড এখনো অক্ষুণ্ণ আছে। এখনো আমার বংশের কেউ চান্স পায়নি, আমি একমাত্র প্রদীপ বলা যায়। আনফরচুনেটলি, why? বিকজ ওই যে আমি লক্ষ্য সেট করছিলাম ক্লাস 5 থেকে বুয়েটে কম্পিউটার সায়েন্সে পড়বো, আই হ্যাভ টু বি ইন দ্য টপ 30। এজন্য বলা হয় যে তুমি যখন লক্ষ্য স্থির করবা, চাঁদকে লক্ষ্য করো, যদি চাঁদও মিস করো তাহলে তুমি তারার মধ্যে থাকবা। অলওয়েজ রিমেম্বার দ্যাট, অলওয়েজ শুট হাই। আমাদের বাংলাদেশের মানুষের স্বপ্নই আমরা ছোট দেখি, এই জায়গায় আমরা হেরে যাচ্ছি আজকে। all of you have the ability to work for NASA, believe me. All of you have the ability to work for Microsoft, Google. All of you have the ability to work for Amazon. All of you have the ability to work for Google. বিশ্বাস কি করি নাকি আমরা? না, ভেরি গুড। তোমার কে না বললো, কে বলতো বাবা? একটু কেন বলছো আম্মু? বলো। কনফিডেন্স, থ্যাংক ইউ। তোমার জন্য হাততালি দাও। কেন? বিকজ শুধু ও না, ওর মতো আরো যারা আছে 80%, তাদের আমি মাইন্ডসেট আজকে চেঞ্জ করাবো, অবশ্যই চেঞ্জ করাবো। তাহলে প্রথম লক্ষ্য সেট করতে হবে, এবং এটা কি করবা? 3টার মধ্যে চিন্তা করবে। 2 নাম্বার, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি কি বুঝতে পারি যে আমি কি চাই? সো তুমি কি নিজেকে বুঝতে পারো কিনা? ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইউরসেলফ? তুমি কেমন ধরনের মানুষ, কি ভালো লাগে, কেন করতে চাচ্ছ? তুমি কি অন্যের প্রেসারে করতেছো নাকি সোসাইটি প্রেসারে? বাট নিজে, ইয়েস, ইফ আই আস্ক ইউ, how many of you can tell your 3 strengths right now? নিজের 3টা শক্তি জিনিস, শক্তিশালী জায়গা কে বলতে পারবে? how many of you? যে what you are good at বলতে পারবে? বলেন দেখি শুনি। যোগাযোগ দক্ষতা ভালো, সুন্দর কথা বলতে পারে, রিলেশনশিপ বিল্ড আপ করতে পারে, হার্ড ওয়ার্ক করতে পারে। ফ্যান্টাস্টিক, হাততালি দিন চলুন। এখন এই 3টা জিনিস বলে কি আমি পার পাইতে পারবো? ইন্টারভিউরা কি করবে? চেক করবে, বলো তো। They will try to identify যে তুমি সত্য বলছো কিনা, রাইট? They will try to check it. এই যে অনেকে ধরা খাওয়া যায় পরীক্ষার রাতের বেলা ভাইবার কোশ্চেনের মুখস্থ করে যায়,
যে তোমার তিনটা শক্তির কথা বলো, ও চোথা পড়ে যায়, নোট পড়ে যায়, কিন্তু যায় তো আর ডেমনস্ট্রেশন করতে পারছে না অ্যাকচুয়ালি, বিকজ ভালো ইন্টারভিউরা ফাইন্ড আউট করবে তুমি সত্য বলছো কিনা। এন্ড নাম্বার 4, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, তোমার কি স্কিল আছে যেটা রেজাল্টের বাইরেও তোমাকে আলাদা করবে। নাও একটু আগেও যদি কারো হাত বসেছিল, এখন মনে হয় সবাই হাত উঠতে পারে। হাউ ইউ আর ইউনিক, এমন কি আছে যেটা আসলে খুব কম মানুষের মধ্যে আছে? ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড? তোমার মধ্যে এমন কি আছে যেটা খুবই ইউনিক, ভেরি রেয়ার স্কিল? হোয়াট ইজ ইট? রিঅর্গানাইজার, কাছাকাছি যাচ্ছে। আই হ্যাভ এ রেয়ার কম্বিনেশন, যে আমি একই সাথে ইঞ্জিনিয়ার, এমবিএ করেছি ম্যানেজমেন্ট অফ টেকনোলজি, আবার ফিনান্সে মাস্টার্স, এখন আমি স্ট্র্যাটেজি পড়াই। সো আমার মধ্যে আল্লাহ তাআলা কি করছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, অনেক কিছু তো আমি মাস্টারি করে ফেলছি। তোমরা শুনলে অবাক হয়ে যাবা, গোপনীয় কথা বলি, আমি এখন ম্যারেজ কাউন্সিলিংও করি। হাজবেন্ড ওয়াইফের গ্যাঞ্জাম বদলে গ্যাঞ্জাম ভালো করে দিতে পারি। ওকে, সো দিস ইজ এ ভেরি, এই 4টা জায়গায় চিন্তা করতে, আমরা চিন্তা করবো তো এই 4টা জিনিস নাকি অল অফ আস। সো এই 4টা জিনিস মাথায় রাখতে, 2 নম্বর হচ্ছে নিজেকে বোঝা, 3 নম্বর হচ্ছে 3টা স্ট্রেংথস, 4 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, এখনো আসবে না, আবার এখন থেকে আইডেন্টিফাই করো যে তোমার স্ট্রেংথ কি হতে পারে। ভেরি ইউনিক, তোমাকে আলাদা করে দিবে অন্যের থেকে। 10 জন 5 জন 20 জনের সাথে বসে আছে, তোমাকে আলাদা করে স্পট করা যাবে না। It's not about appearance, it's not about the way you talk, it's about something else that you will be carrying with you. কিছু মানুষের অরা আছে খুব স্ট্রং, যেমন শাহরুখ খান, ভেরি ইউনিক। শাহরুখ খান যে কয়টা ইন্টারভিউতে যায়, everybody can understand that he makes the difference. Everybody has their some uniqueness with them, right? Who are really successful. আমাদের প্রথম 10 মিনিট শেষ করছি, এরপর সেকেন্ড 10 মিনিট আমি ঢুকতে যাচ্ছি। সেটা হচ্ছে যে অনিশ্চয়তার কথা বলে এখন পজিটিভ জায়গায় আসতে চাই, যে এরকম একটা সিচুয়েশন আমি কিভাবে নিজেকে ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে পারি। কারণ আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে ক্যাম্পাস টু ক্যারিয়ার, রাইট? কিভাবে যেতে পারি? সো ক্যারিয়ারে এগোতে চাইলে 3টা জিনিস লাগবে, খুব বেশি কষ্ট করা লাগবে না। মাত্র 3টা জিনিসে যদি এক্সিলেন্ট হইতে পারো, কেউ আটকে রাখতে পারবে না। নর্মাল চাকরি তো কোনো ব্যাপারই না, 4-5টা চাকরি পাবা, সিলেক্ট করতে পারবা। সবাই তো চাকরি সিলেক্ট করতে চাই ইন দ্য কামিং ডেজ, নাকি? যারা চাকরি করতে চাই যে কোম্পানি আমাকে খুঁজবে, আমি না, নাকি? 3টা স্কিল, মাত্র 3টা। কি কি? কমিউনিকেশন স্কিল, নাম্বার 2 ইমোশনাল ইন্টেলিজেন্স, নাম্বার 3 গ্রোথ মাইন্ডসেট। ঠিক আছে, তোমার রেজাল্ট খুবই ভালো, তুমি কোম্পানির চাকরি করছো, বাট প্রচুর মানুষ আছে তোমার সাথে কথাবার্তায় তুমি তাকে বুঝাইতে পারো না, সেও তোমার কথা বোঝে না। হোয়াট ইজ দ্য প্রবলেম? কমিউনিকেশন প্রবলেম, রাইট? আমরা একটা অ্যাড দেখছি না টিভিতে, যে বউ ফোন দিয়ে বলছে হাজবেন্ডকে যে নিয়ে আসো হাঁস, সে নিয়ে আসছে বাস। সো দিস অলওয়েজ ওয়ার্স, ওয়ান টু ওয়ান সমস্যা হয়। আমরা বলছি একটা, শুনছি আর একটা। আমাদের কমিউনিকেশন স্কিলের সবচাইতে বড় প্রবলেম যেটা সারা পৃথিবীতে হচ্ছে, এটাকে আমরা বলি লিসেনিং স্কিল। আমরা শুনি না আমরা, কারণ কি লিসেনিং এর একটাই কাজ, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা। যেমন তোমরা এখন লিসেনিং করছো, তোমাদের কিন্তু একটাই কাজ, জবাব দেওয়া না, তোমাদের একটাই কাজ হচ্ছে কি? শোনা, অ্যাক্টিভ লিসেনিং বলি। সো কমিউনিকেশন স্কিলে শোনা, বোঝা, জানা, এটা আমার শিখতে হবে। 2 নম্বর হচ্ছে, তুমি খেয়াল করে দেখবো যে তোমার টিমে অনেকেই আছে তোমার সাথে মনের মিলছে না, মানে লাইক ও একজন তোমার ডিজাইন, তোমার টিমে কাজ করতে ভালো লাগতেছে না, কিন্তু তুমি তাকে মোটিভেট করতে পারছো না। আবার তোমার মাঝে মাঝে কাজ করতে যায় মন খারাপ। আমাদের হয় না যে মাঝে মাঝে কোনো কিছু করতে ভালো লাগে না? এই সমস্যাগুলোর কারণটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের ভালো থাকে না, তারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়। আর লাস্ট 3, নাম্বার 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা ওই যে বললাম, যে ওই বললো যে ওর পক্ষে বলছে না সম্ভব না। কেন সম্ভব না? এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের অপোজিট। হোয়াট ইজ ইট? গ্রোথ মাইন্ডসেটের অপোজিট থাকলে আমরা বিশ্বাসই করতে চাই না আমরা পারবো। ওটাকে কি বলা যায়? গ্রোথ মাইন্ডসেটের অপোজিট কোনটা? যেটা ওই যে ওর মধ্যে আছে, আমাদের সবার মধ্যে মোরাললেস আছে। আমি এটা চেঞ্জ করবো আজকে। এই গ্রোথ মাইন্ডসেটের অপোজিট কি? লিমিটেড মাইন্ডসেট। লিমিটেড মাইন্ডসেট, লিমিটেড বিলিফ, এটা আমাদের লাইফকে সবচেয়ে বেশি ক্ষতি করে। সো এই 3টা স্কিল আমরা এখন একটু ডিটেইলস দেখবো, সো দ্যাট উই ক্যান টেক প্রিপারেশন। আমি যে ক্যাম্পাস টু ক্যারিয়ারে যেতে চাই, 3টা জায়গায় অন্যান্য যত স্কিল আসুক না, এই 3টার যে কোনো একটা ল্যাকিং থাকলে আই উইল ফল বিহাইন্ড। So that's 3 are very important. কমিউনিকেশন স্কিল, স্পষ্টভাবে বলো, মনোযোগ দিয়ে শোনো এবং সহজ করে বোঝাও। এই 3টা জিনিস খুবই, তুমি খেয়াল করে দেখো, চেকলিস্ট করো তোমার মধ্যে 3টাই আছে কিনা। তুমি কি স্পষ্টভাবে বলতে পারো? তুমি কি মনোযোগ দিয়ে শোনো? তুমি কি সহজ করে বোঝাতে পারো কিনা?
অনেকেই সহজ করে বোঝাতে পারে না, দে মেক ইট ভেরি কমপ্লেক্স। লেট মি টেল ইউ মাই সাইড স্টোরি। আমি একবার টিচিং এ আমি একটা জিনিস বোঝাচ্ছি, দেখি স্টুডেন্টরা বোঝে না। তখন আমার সবচেয়ে বেস্ট স্টুডেন্ট ওই ক্লাসে, সে বললো স্যার আমি একটু বোঝাবো না, কেন আসো। তো ও আসার পরে যখন বোঝাইলো, আই ফিল রিয়েলি গুড, ইয়েস ও তো চমৎকার করে বোঝাইছে আমার থেকে বেস্ট হয়েছে, বিকজ ও মাইন্ডসেটটা বুঝতে পারছে যে এটা কি বুঝবে। এই জন্য আন্ডারস্ট্যান্ডিং দ্য রুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ইম্পর্টেন্ট। আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটররা কোটি কোটি টাকা ইনকাম করছে, তারা কি শুধু শুধু টাকা ইনকাম করছে? নো, দে হ্যাভ আন্ডারস্টুড আওয়ার পালস ভেরি ওয়েল, রাইট? তারা খুব সহজ ওয়েতে জিনিসটাকে ভিডিওটা বানাচ্ছে, আজকে এই জন্য তারা কোটি টাকা ইনকাম করছে। মোটেও তাদেরকে তারা তুচ্ছ-তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। দে ওয়ার্ক রিয়েলি ভেরি হার্ড টু অ্যাচিভ দিস লেভেল। সো এই তিনটা জিনিস আমার কমিউনিকেশন স্কিল, আমাকে চেকলিস্ট করতে হবে আমি কোনটায় আমার সমস্যা। আর তারপরে যদি সমস্যা থাকে, উই আর ভেরি হ্যাপি, এই সমস্যা দূর করার ডাক্তার বসেই আছে এই রুমে, তাই না? হোয়াটস হিজ নেম? কেন স্যারই একটু আগে শেখা গেল কমার্শিয়াল, স্যারের নাম জোরে করে বলি আমরা, শরীফুল ইসলাম। আবার আরো একটু জোরে বলি, শরীফ স্যার। তো আমাদের যার যার এই রোগ ভালো সমস্যা আছে, তারা কোথায় যেতে পারি আমরা ইনশাল্লাহ? শখ স্যার ইনশাল্লাহ এই সমাধানটা করে দিবে। এটা হচ্ছে সেই ইমোশনাল ইন্টেলিজেন্স, যে ক্যান আই আন্ডারস্ট্যান্ড মাইসেলফ, আমি কেন রেখেছি। আমরা অনেক সময় কষ্ট পাই না বুঝে। মা একটা কথা বলছে, সারা রাত ভাত খাচ্ছি না, হচ্ছে না অনেক সময়। বাবা একটা কথা বলেছে, আমি নিতেই পারলাম না। বন্ধু একটা কথা বলছে, 5 দিন ধরে সম্পর্ক শেষ। অফিসে এটা হয়, সামনের দিকে হবে। একটা হুট করে একটা বস কথা বলছে, রিজাইন করে চলে আসছে। সেই নিজেকে বোঝাটা ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে অন্যকে অনুভব করতে হবে, যেটাকে আমরা বলছি এমপ্যাথি। আমরা অন্যকে বুঝতে চাই না। আর 3 নম্বরটা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, রাগ হতাশা নিয়ন্ত্রণ, একটা আউটবার্স করা যাবে। যেমন আজকে আই মাইট ফিল বোর্ড, বাট ডোন্ট লেট দ্য পিপল আন্ডারস্ট্যান্ড দ্যাট, বিকজ তাহলে তুমিই ছোট হয়ে যাবে। মানুষ তোমার সম্বন্ধে ভালো একটা ইমেজ তৈরি করবে না, কিন্তু মানুষ বুঝবে যে না, এর মধ্যে ধৈর্য নাই বা এর মধ্যে মনোযোগ নাই, something is going wrong in him or in her. So রাগ হতাশা এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি নিয়ন্ত্রণে না রাখতে পারি, কি হবে? জিনেদিন জিরাদের মতো হবে, বিচারপতি মানিকের মতো হবে, তাই তো নাকি? বাংলাদেশে প্রচুর রাজনীতিবিদদের হচ্ছে না, কথাবার্তা সামলাতে পারছে না তারা। 3 নাম্বার, গ্রোথ মাইন্ডসেট। আমি মনে করি সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের মধ্যে যে সমস্যাটা আছে, সেটা হচ্ছে যে আমরা চিন্তা করি আমাদেরকে দিয়ে হবে না। তোমরা কি সার্কাসের বড় হাতিকে দেখছো, যে বড় হাতি ছোট্ট একটা চেইন দিয়ে বাঁধা আছে? কেন বাঁধা জানো? ও চাইলে একটা লাঠি দিলে এটা খুলে যাবে, কিন্তু ও খোলে না। কেন? কিভাবে এই বিশ্বাসটা তৈরি কিভাবে হয়েছে জানো? এটা খেলাটা, এই স্টোরিটা জানো? হোয়াট হ্যাপেন্ড উইথ দিস এলিফ্যান্ট? কি হয়েছিল? ছোটবেলায় একটা ঘটনা ঘটানো হয়েছিল। হাতিটাকে লিমিটিং বিলিফে আনা হয়েছিল কিভাবে? এনি গেস? ও যখন ছোট ছিল, ওরে ছোট শিকল দিয়ে বাঁধছিল। 2বার ট্রাই করছে, 3বার ট্রাই করছে, খোলে নাই। ও ধরে নিচ্ছে আমি আর জীবনে এটা ভাঙতে পারবো না। বুঝতে পারছি আমরা? আমাদের লাইফের মাইন্ডসেটটা এখানে। আমরা হয়তো 5বার ট্রাই করে একটা অঙ্ক পারি নাই, আমি ধরে নিচ্ছি আর জীবনে পারবোই না। 6বার ট্রাই করলে হয়তো আমি পারতাম। আমি যখন বুয়েটে চান্স পাই, আমি একটা অঙ্ক 200 বার ট্রাই করছি, পরীক্ষা হলে না, মানে প্র্যাকটিস। পরের দিন আমার পরীক্ষা, মানে কোচিং এ পরীক্ষা, আমি 200 বার ট্রাই করছি, মেলে না। সারাক্ষণ চিন্তা করছি, 2 দিন ধরে চিন্তা করছি। পরে আমি যখন এশার নামাজ পড়তে গেছি, আমি যখন সিজদা দিছি, তখন আমার সলিউশন মাথায় আসছে। নামাজ শেষ করে বাসায় যেয়ে দেখি ফুট করে সলিউশন হয়েছে। পরের দিন সকালে ওইটা পরীক্ষা কোশ্চেন আসছে, I got 10 out of 10, আমি পরীক্ষা ভালো করছি। সো এই প্র্যাকটিসটা করতে হবে। আজকে যে মেসি বা এরা যে এত ভালো খেলেছে, এটার মেইন কারণ কিন্তু ওই গ্রোথ মাইন্ডসেট। তারা মনে করে অনুশীলনী সবই সম্ভব। খুব সম্ভবত জাকারিয়া ভাই আজকে দেখাই গিয়েছে, তাই তো? তাহলে এইটার যদি যাদের অসুস্থতা আছে, তারা কোন ডাক্তারের কাছে যাবে? জাকারিয়া ভাই। দেখছেন, সব ডাক্তার আমি দিয়ে যাচ্ছি। এই যে আমি পারি না, কিন্তু এটা আমার বলতে হবে কি, আমি শিখে ফেলবো। চ্যালেঞ্জ মানে হচ্ছে শেখার, দুর্বলতা মানে শক্তি। এবং ফেইল, FAIL, আমরা ফেল করলে কি হই? ফ্রাস্ট্রেট হই, হতাশ হয়ে যাই, আর ট্রাই করি না। আব্দুল কালাম আজাদ স্যার, ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট, উনি বলছেন ফেইল মানে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন
লার্নিং, ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। আমি ফেল করছি মানে হচ্ছে যে আমি হয়তো বেশি চেষ্টা করি নাই, নাম্বার ওয়ান, অথবা অনেক চেষ্টা করছি কিন্তু আমার থেকে আরেকজন বেশি চেষ্টা করছে। নাম্বার থ্রি হতে পারে কি, আমার লাক খারাপ হতে পারে, অনেক সময় লাকও খারাপ হতে পারে। সো এই তিনটা জিনিস আমাকে আবার ট্রাই করতে হবে। আমরা প্রথমবার ফেল করলেই মনে করি যে আমাকে দ্বারা হবে না, নো, এই লিমিটিং বিলিফ থেকে বের হতে হবে। আজকে থেকে বাসায় এই সেশনে যদি মনে করো যে একটা জিনিস শিখতে চাও, সেটা এটা, বাসায় যায় আজকে লিখবা যে তোমার মধ্যে কি কি বিলিফ আছে যেগুলো হয়তো বা লিমিটিং, এইভাবে নতুন করে লেখার চেষ্টা করো। যেমন তুমি যদি বলো যে আই এম নট গুড এনাফ, কি লিখবা? আই বিকাম গুড এনাফ। কার কার এরকম মনে কষ্ট আছে বলো, দুই একটা শুনি। লিমিটিং বিলিফ আছে কারো না কারোর মধ্যে, কার কার মধ্যে আছে বলো দেখি। একজনের রোগ ভালো করে দিয়ে আসো, দাঁড়াও দেখি একজন, দেখি লিমিটিং বিলিফ আছে, একটা শেয়ার করো আমার সাথে। কথা দিচ্ছি তোমার এই রোগ ভালো হয়ে যাবে। আপনি তো একাই পুরো ফ্লোর দিচ্ছেন আজকে। বলেন দেখি লিমিটিং বিলিফ শুনি। কম্পিউটার যে সেকশনটা আছে আসলে আমার কম্পিউটার যে সেক্টর, এই সেক্টরটা আমার ডেভেলপ করা খুব প্রয়োজন। আমি আইটি সেক্টর, আমি এর উপর কোর্সও করেছি। ওয়ান প্রজেক্ট, ওয়ান ল্যাপটপ, ওয়ান স্টুডেন্ট, ওয়ান ল্যাপটপ, এই ল্যাপটপও পেয়েছি, ভালো করেছি, কিন্তু দেখা যাচ্ছে এটা ধরে রাখতে পারছি না। এখনো আমি সেটাতে খুব দুর্বল রয়ে আছি, শেখার খুবই আগ্রহ আছে, কিন্তু পারছি না। তাহলে দেখেন উনি বলতেছেন যে আমি এখনো দুর্বল, এইটাই ওনার লিমিটিং বিলিফ। তাহলে আজকে বাসায় যা কি লিখবেন, এক পাশে লিখবেন আমি এখনো দুর্বল, ওই যে লিখতেছে লেখেন, ডান পাশে কি লিখবেন? আমি এটাতে শক্তিশালী হয়ে যাব। বা লিখতে পারেন যে ক্রমাগত প্র্যাকটিস করে এটাতে আমি শক্তিশালী হয়ে যাব। সো আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ করতে পারি, অল অফ আস ক্যান ওয়ার্ক অন দ্যাট। আমরা প্রত্যেকটা লিমিটিং বিলিফ আমাদের মধ্যে আছে। আমি বিশ্বাস করছি যে একটা ছোট একটা এক্সাম্পল দিই, দেখো আমার লাইফ কিভাবে পাল্টাইছে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিতে যাই, আমি খুলনা জেলা স্কুলে, আনফরচুনেটলি আমার রোল হয়েছিল 13, আমি 13তম হয়েছিলাম। বাট আমার একজন স্যার ছিলেন, ছোটবেলার স্যার, উনি আমাকে বলছে আরিফ, ওনার নাম কাশেম স্যার, মারা গিয়েছেন। উনি বলছে আরিফ তুমি 13তম হয়েছো, কিন্তু মনে রেখো না যে তুমি ম্যাট্রিক পরীক্ষা দিলে বোর্ডেও তুমি জেলা স্কুলে 12 জনের পরে হবা। ডোন্ট থিঙ্ক ইন দ্যাট ওয়ে। আমি ওনার বিশ্বাস করে চিন্তা করছি, ইয়েস রাইট। পরে আমাদের ব্যাচ থেকে 4 জন স্ট্যান্ড করছিল, আমি করতে পারি নাই, বাট মার্কসের দিক থেকে আই ওয়াজ দ্য 5th। সো খেয়াল করে দেখো, সো এই বিশ্বাসগুলো কিন্তু মানুষকে আসলে চেঞ্জ করে দেয়। আমরা লিমিটিং বিলিফের মধ্যে থেকে আমাদের ক্যারিয়ার আগাতে পারি না, রাইট? সো আমরা সবাই মিলে এখন একটা কথা বলবো আর কি। আমি যখন 1 2 3 বলবো, সবাই মিলে বলতে হবে যে, একসাথে বলতে হবে যে আমি বিশ্বাস করি আমি পারবো। তো আমি যখন 1 2 3 বলবো, সবাই একসাথে বলতে হবে 1 2 3। আস্তে হয়েছে, একসাথে হয়নি। 1 2 3। আমি বিশ্বাস করি আমি পারবো। কি পারবো? যা চাই তাই পারবো। ফিল ইট, সম্ভব আসলে। এবং বাংলাদেশের প্রচুর আনাচে কাছে এক্সাম্পল আছে, খুবই সাধারণ মানুষ যাদেরকে নিয়ে কোনো স্বপ্নই কেউ দেখে নাই, তারা অবশ্যই তাদের স্বপ্ন সফল করেছে। এবং ল অফ অ্যাট্রাকশন রিয়েলি ওয়ার্ক করে। বিশ্বাস যদি করো, কর্মপ্রচেষ্টা চালায় যাও, অবশ্যই তুমি পারতে পারবে। আমরা থার্ড সেগমেন্টে চলে আসছি, যে ক্যারিয়ার নিয়ে আমি এখন কিভাবে আগাইতে পারি আমার এই অবস্থা থেকে। সো আমাকে এখন না বুঝতে হবে যে আসলে আমি কোন দিকে যেতে পারি। এই কারণে এখনই সেটেল হওয়া যাবে না, আমার যেটা করতে হবে, আমার শেখা শুরু করতে হবে। লেটস স্টার্ট লার্নিং সো মেনি থিংস, বিকজ ইউ নেভার নো কোনটা তোমার প্যাশন, কোনটা তোমার কলিং। সো যেটা করতে হবে, অনলাইন কোর্স, সেমিনার, ক্যারিয়ার মেলা, এই যে এখানে যে আসছে, ভেরি নাইস। তারপরে টিম ওয়ার্ক প্রজেক্ট, এই জায়গাগুলোতে সময় দেওয়া শুরু করো। আস্তে আস্তে তোমার যখন সময় দিয়ে থাকবে, সব শিখতে হবে আসলে। একটা স্টুডেন্টের লাইফ মানে হচ্ছে দ্য বেস্ট মোমেন্ট অফ ইউর লাইফ, এবং প্রত্যেকটা কাজে এনজয় করতে হবে। এই সময়টা ফালতু নষ্ট করা যাবে না। সো তোমরা শিখতে থাকো, অনলাইন কোর্স করো, যেটা করতে ভালো লাগে, ফ্রি যেটা পাও করো, ইউটিউব আছে, সেমিনার গুলোতে অ্যাটেন্ড করো, এবং টিম ওয়ার্ক করতে হবে, প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। তখন তোমার এই গন্ডিটা বড় হতে থাকবে, মানে ছোট্ট একটা গন্ডি থাকবে। এবং আগামী দিনের ওয়ার্ক, মানে বর্তমানে যে ওয়ার্ক প্লেস, এখানে প্রত্যেকটা এমপ্লয়িকে যারা চাচ্ছে, বলা হচ্ছে মাল্টিটাস্কিং, মানে একসাথে কাজ করা না। মানে মাল্টিটাস্কিং মানে হচ্ছে অনেকগুলো বিষয়ে ভালো হতে হবে। মানে এখন এমন না যে আমি শুধু ইঞ্জিনিয়ার, এখন ইঞ্জিনিয়ারকে কমিউনিকেশন স্কিলে ভালো হতে হচ্ছে। আবার যে বিজনেসে কাজ করতেছে, বিজনেস গ্রাজুয়েট, ওর আইটি শিখতে হচ্ছে। তার মানে এখনকার দুনিয়া পাল্টে গেছে পুরো।
আজকে আমি 2 বছর যেটা নিয়ে কাজ করেছি হয়তো বা আগামী 2 বছর নতুন কিছু নিয়ে কাজ করতে হবে। সো এখনই তোমার সুযোগ সব কিছু কিছু না কিছু শিখে ফেলা এবং নিজের ফিল্ডটাকে এক্সপ্লোর করতে হবে। নিজের ফিল্ড যেটা আছে সেটা হচ্ছে যে তুমি দেখো যে দ্যাটস এ ওয়ান ইম্পর্টেন্ট থিং দ্যাট আই অলওয়েজ টেল মাই স্টুডেন্টস টু ডু বেসিক্যালি। তুমি যে ক্যারিয়ারটা স্বপ্ন দেখছো সেই ক্যারিয়ারে কে সফল হয়েছে তাকে দেখা আসলে। যেমন আমি যখন বুয়েটে কম্পিউটার সায়েন্সের চান্স পাইছি এটা একটা বড় কারণ ছিল আমি প্রত্যেক বছর 90 সাল থেকে বুয়েটে কম্পিউটার সায়েন্সে যারা চান্স পাইছে তাদের আমি লিস্ট জোগাড় করতাম। আই হ্যাড অল দ্য লিস্ট। আমি 90, 91, 92, 93, 94, 95, 96 এই 7 বছরে বুয়েটে অ্যাডমিশন টেস্টে কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয়েছে আই নিউ দিস। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখন বুয়েটে কম্পিউটার সায়েন্সে ক্লাস শুরু করি এদের মেজরিটিকে আমি টিচার হিসেবে পাইছি। যেমন 90 সালে আনোয়ার জাহিদ ভাই ফার্স্ট হয়, উনি যদিও কম্পিউটার সায়েন্স সিভিলিয়ান ছিল চয়েস কলেজে। 91 সালে ফার্স্ট হয়েছিল হচ্ছে সুমন কুমার নাথ স্যার, হি ওয়াজ মাই টিচার এট বুয়েট। 6 মাস করে চলে গেছে। সুমন কুমার নাথ, বাসায় যা সার্চ করে দেখবা মাইক্রোসফটের এখন অনেক বড় একটা পোস্টে আছে সুমন কুমার নাথ। 92 তে ফার্স্ট হয়েছিল নাসিম স্যার, হি ওয়াজ মাই টিচার অলসো। যদিও আমার লাইফে জীবনে একটাই ডি গ্রেড পাইছে, ওইটাই স্যারের কোর্সে, মেশিন ল্যাঙ্গুয়েজ স্যার পড়েছিলেন। 93 তে যে ফার্স্ট হয়েছে তার কথা আমার মনে আছে, ওনাকে আমি টিচার হিসেবে পাইনি। 94 এ যে ফার্স্ট হয়েছিল মোশতাক স্যার, উনি আমার টিচার ছিলেন, আমাকে ওরাকল কোর্স পড়েছিলেন। 95 এ যে ফার্স্ট হয়েছিল আব্দুল্লাহ স্যার, উনি আমার টিচার ছিলেন, আমাদের ডিজিটাল কমিউনিকেশন পড়েছিলেন। 96 এ যে ফার্স্ট হয়েছে ওরা আমি টিচার হিসেবে পাইনি, কারণ আমার 1 বছর সিনিয়র বড় ভাই, উনি আমরা পাশ করা অবস্থার আগে টিচারও হয় নাই। রাগিব ভাই, রাগিব হাসান, হি ওয়াজ দ্য ফার্স্ট। আমার ব্যাচের যে ফার্স্ট সে এখন জেফ বেজোর সাথে কাজ করে। কোন কোম্পানি? অ্যামাজনের টপ ম্যানেজমেন্টের সে একজন। আমার ব্যাচের যে ফার্স্ট বয় শামীম, শাহরিয়ার, তপু। সো আই নিউ ইচ ওয়ান অফ দেম। এর পরের বছর থেকে আমি আর একজনকেও চিনি না। কেন বলতো? বিকজ আমার স্বপ্ন শেষ, ওইটা নিয়ে কাজ শেষ। এরপরে আমি মনে করা শুরু করছি অন্য জিনিস। সো এই ধরনের প্যাশন আসতে হবে। যারা বাংলাদেশে যারা বেস্ট ক্রিকেটার হয়েছে, ফুটবলার হয়েছে, তুমি খেয়াল করে দেখো তারা একজন মেন্টরকে নিয়ে নিয়েছে, একজন ডিজিটাল মেন্টর আমরা বলতে পারি। সো তার জীবন থেকে শিখতে হবে এবং অনুসন্ধান করতে হবে আসলে এই ক্যারিয়ার রিলেটেড যা কিছু আছে। সাপোজ তুমি স্বপ্ন দেখছো একজন ভালো সিএ হবে, তুমি স্বপ্ন দেখছো একজন ভালো ইউটিউবার হবে, বা তুমি স্বপ্ন দেখছো একজন বুয়েটে ভালো কম্পিউটার সায়েন্সে পড়তে চাও, দেন ইউ সার্চ ফর ইউটিউব, পডকাস্ট খুলে দেখো, আর্টিকেল দেখাটা একটু টাফ কারণ বোরিং লাগবে, বাট পডকাস্ট ইজ গুড। পডকাস্টের ভালো পডকাস্টগুলো থেকে অনেক কিছু বেশি শেখার সুযোগ আছে, কারণ ইউটিউবে তো স্ট্যাটিক, বাট পডকাস্ট একটা গল্প হয়, আলোচনা হয়, ওখান থেকে কিন্তু ক্যারিয়ার সম্বন্ধে অনেক কিছু জানা যায়, রাইট? আমরা রিয়ালিটি চেক করি, সেটাই যে ইন্টারেস্ট এগেইন আর একটা মিথ ভাঙার চেষ্টা করছি। ইন্টারেস্ট মানেই সবসময় ক্যারিয়ার হবে না। এটার মধ্যে কোনটা আমার ক্যারিয়ার হবে আই ডোন্ট নো। যেমন তোমার গান গাইতে ভালো লাগে, কিন্তু এটা কি ক্যারিয়ার হবে? কেন হবে না বলো তো? ওয়াই? তোমার গান গাইতে খুব ভালো লাগে, কিন্তু এটা কি ক্যারিয়ার হবে? ক্যারিয়ার হবে না, কারণ গান গেয়ে ভালো ক্যারিয়ার করতে গেলে যে পরিমাণ সময় দিতে হবে আমি হয়তো তার 10% দিচ্ছি না। আমি একজন ভালো ইউটিউবার হতে চাই, টিকটকার হতে চাই, কিন্তু ওরা যে পরিমাণ পরিশ্রম করে আমি কি করি? আমি সেই পরিমাণ কি মেধা দিচ্ছি? বাংলাদেশে একজন ইউটিউবার আমি দেখলাম, ও বুয়েটে আমাদের জুনিয়র এনআইএ, তো এখন বুয়েটের শিক্ষকও দেখলাম, এনআইএ একটা আর্টিকেল আমি পড়লাম, প্রথম আলোতে আসছে, ও লিখছে যে প্রথম দিকে যখন স্টার্টিং করেছে ওর একটা ভিডিও রেডি করতে 20 থেকে 22 দিন সময় লাগতো প্রায়, এবং 15,000 টাকা লাগতো এটা রেডি করতে। বিকজ তখন তো এত স্মার্ট হয়নি, তখন তার পুরো টিমের প্রত্যেককে টাকা নিজের কষ্ট করা লাগছে। এখন হয়তো অনেক কিছু অটোমেটেড হয়ে গেছে, বাট আমরা এই পরিশ্রমটা মাথায় রাখতে চাই না। সো ইন্টারেস্ট মানে আমার ক্যারিয়ার তা না, এটার সাথে কি মিলাতে হবে? ইন্টারেস্ট 2 নম্বর, পরিশ্রম আরটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল নলেজ, তাহলে আমার একটা সঠিক ক্যারিয়ার আমি গড়ে ফেলতে পারবো। সো তোমার নিজের জন্য কিছু প্রশ্ন এখন আমি করতে চাই, যেটা তুমি নিজেকে কোশ্চেন করবে, সেটা হচ্ছে তোমার পছন্দের পেশাটা কি, তুমি কি কোন দিকে ক্যারিয়ার করতে চাও? ফার্স্ট থিং, হাউ মেনি অফ ইউ হ্যাভ ডিসাইডেড অলরেডি? কয়জন চিন্তা করেছো? তুমি বলো দেখি কি করতে চাও?
ফ্যাশন ডিজাইনিং করতে চাও, ওকে, কেন? এই বিষয়টা আমার মনে হয় বাংলাদেশের একটু রেয়ার, এবং ভালোভাবে সেটা আপডেট হয় না, আমি এটা আপডেট করতে চাই। তুমি এটা আপডেট করতে চাও, বলে একটা মহৎ উদ্দেশ্য আছে। থ্যাংক ইউ, ওর জন্য হাততালি দিই। আর কে আছে ক্যারিয়ার সিলেক্ট করেছে বলো দেখি? আবার আপনি ট্রেনার। আর কেউ কেন কেন ট্রেনার? কেন ট্রেনার হতে চাও? আমার মনে হয় যে আমি এই সেক্টরে ভালো করতে পারবো। হ্যাঁ? আমার যেহেতু স্কিল ওই ডেভেলপমেন্টে আছে, সেটা মনে হয় আমি ভালো করতে ওকে, ফ্যান্টাসি। আর কে বলবে? ক্যারিয়ার সেট করেছো অলরেডি, সেট করেছো। ক্যারিয়ার সেট করলেই হবে না, 2 নম্বরও চাও। আচ্ছা বলেন, বলো কেন করতে চাও ল নিয়ে? কারণ আমি চাই আমাদের দেশের যে নিয়ম নীতি আইন সেগুলোকে সৎ পথে আনতে। সব কথা ভেরি গুড। আচ্ছা, আমরা একটা ইন্টারেস্ট বসো, থ্যাংক ইউ। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কি হতে চাচ্ছি এটাকে আমরা বলি হচ্ছে যে তোমরা খাতায় লিখতে পারো, এটা হচ্ছে হোয়াট। হোয়াট। আর আমি সেকেন্ড কোশ্চেনটা জিজ্ঞেস করেছি, সেটা হচ্ছে কি? ওয়াই। ওয়াই হ্যাজ টু বি মাচ মাচ বিগার দ্যান হোয়াই। তোমরা যে ওয়াই গুলো বলছো এইগুলো কিন্তু খুব একটা কম্পেলিং না। মানে আমার ওয়াইটা হতে হবে এত বিগ, এত প্যাশনের, যার জন্য আমি আসলে অনেক বেশি পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকবো। সমস্যাটা হয়ে যায় কি, আমরা যেটা পেতে চাই সেটা আসলে উই জাস্ট ওয়ান্ট টু উই লাইক টু হ্যাভ ইট, বাট উই আর নট কমিটেড। এই কমিটমেন্টটা আনতে হবে যে আমি এটা চাচ্ছি, করবোই। সেটা যখন হবে তখন আমার মধ্যে এটা আসবে, এই যে এই সপ্তাহে তুমি তার জন্য কি এক ধাপ নিতে পারো, যে এই সপ্তাহে তুমি কি স্টেপ দিবা। যেমন আমি যদি বলি তোমাকে ফ্যাশন ডিজাইনিং করতে চাও, তুমি এই সপ্তাহে কি করেছো তার জন্য, করবে ভালো আগামী সপ্তাহে। হোয়াট আর দ্য থিংস ইউ আর গোইং টু ডু? প্রতি সপ্তাহে কিছু না কিছু করতে হবে। আমি যে ক্যারিয়ার করতে চাই সেটার জন্য আমাকে প্রত্যেকটা সপ্তাহে স্টেপ দিতে হবে। লাইফটা উপভোগের জন্য, কাটানোর জন্য না। আমরা ম্যাক্সিমাম মানুষ, বিলিভ মি, ট্রাস্ট মি, আমার বয়স এখন 47 চলতেছে, আমি প্রায় 15টা অর্গানাইজেশনে চাকরি করেছি, প্রায় 5000 আমি সহকর্মীর সাথে কাজ করছি, 25,000-এর উপর আমি স্টুডেন্ট পড়াইছি, আমি প্রায় 1000-এর উপর টপ কর্পোরেটদের সাথে কাজ করেছি। বাংলাদেশের স্বনামধন্য প্রায় মানে একেবারে জাতীয় পর্যায়ে পরিচিত মিনিমাম 50 জন, সবাইকে এক নামে চিনি, এরকম 50 সাথে আমি সময় কাটার সুযোগ হয়েছে। আমি দেখছি যে মেজরিটি অফ দেম দে আর জাস্ট স্পেন্ডিং দেয়ার টাইম, নট এনজয়। আমার মতো আমি খুব কম পাইছি হু এনজয় দেয়ার লাইফ টু দ্য ফুলেস্ট। সো আজকে যদি আমি যদি আমার নিজের স্বপ্ন তৈরি করার জন্য আজকে যদি বিল্ডিং করা না শুরু করি, ডেফিনেটলি অন্য কেউ আমাকে ঘাট ধরায় কাজ করাবে, পয়সা দিবে, টাকা দিবে। বলা হয় স্যালারি ইজ দ্য ড্রাগ দে গিভ টু ইউ সো দ্যাট ইউ ক্যান গিভ আপ ইউর ড্রিম। চাকরি করাই মানে খারাপ না, অনেকে চাকরি করছে, সে কিন্তু এন্টারপ্রেনার হিসেবে চাকরি করছে। যেমন সত্য নাদেলা, এই লোকটা কে চিনি আমরা? সত্য নাদেলা, এই যাদের জিনিসে আমি এটা দেখাচ্ছি, পাওয়ার পয়েন্ট যাদের প্রোডাক্ট, কি কোম্পানি? মাইক্রোসফটের সিইও। দে আর অ্যাকচুয়ালি দ্য ট্রু এন্টারপ্রেনার। তারা তার স্বপ্ন পূরণ করছে, কোম্পানি চাকরি করেও স্বপ্ন পূরণ করা যায়। সো দ্যাট ইজ দ্য লাস্ট থিং অফ দ্য ডে। অ্যান্ড হোমওয়ার্ক একটা চ্যালেঞ্জ দিয়ে দিই, আজকে এই বাসায় যে যেটা করতে পারো, নিজের শক্তি, স্ট্রেংথ এবং উইকনেসের তালিকা বানায় ফেলো। আর নিজের ক্যারিয়ার যেটা, সেটা নিয়ে 7 দিন সময় নিয়ে রিসার্চ মোড জানার চেষ্টা করো, এবং আগামী 1 মাসে একটি নতুন স্কিল শেখো। আর স্কিলটা যদি আরেকটা কথা বলে শেষ করি, তুমি যদি কোনো স্কিল 1 বছরে মাত্র 100 ঘন্টা দাও, 1 বছরে কত ঘন্টা? 100 ঘন্টা। তাহলে পার ডে কত মিনিট? 18 মিনিট। পার ডে কত মিনিট? 365 গুণ দিয়ে কত হয়? 100 ঘন্টা। তুমি যদি কন্টিনিউয়াসলি কোনো স্কিল 100 ঘন্টা শেখো, তা না কোনোদিন বাদ না দিয়ে, ডু ইউ নো হোয়াট উইল হ্যাপেন? ওই স্কিলে তুমি পৃথিবীর টপ 5% চলে যাবে। ওই স্কিলে তুমি ওয়ার্ল্ডের 95% থেকে বেটার হবে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ইন্সপিরেশন। আচ্ছা, তোমাদেরকে আমার নিজের সুনাম দেখানোর জন্য, ওইখানে দেখো সত্য কথা লেখার জন্য এই ছবিটা নিয়ে আসছি। দেখো আমার ফলোয়ার দেখা যাচ্ছে 1,02,000। খেয়াল করে দেখো, মাশাআল্লাহ তোমাদের দোয়া। মানে আবার কেউ নজর লাগায় না, কিন্তু দয়া করো, মানে বলবা কি বলে, বারাকাল্লাহু আলাইকা বলবা, কারণ নিয়ামত চলে যায়। দেখো কত ইন্টারেস্টিং। এই স্লাইডটা আমি বানাইছি হচ্ছে তখন বাজে 3টা, এখন কয় ঘন্টা হলো? 3.5 ঘন্টা। এখন আমার ফলোয়ার হচ্ছে 1,03,074। তার মানে 3 ঘন্টায় মাশাআল্লাহ প্রায়
হাজার খানিক ফলোয়ার যুক্ত হয়েছে। Isn't it fantastic? কেন আমাকে ফলো করছে এটা জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার ফেসবুক পেজে, আর ওখানে আমার আরো কিছু ডিটেলস আছে। So I hope that you'll be able to go there and you'll get to know some more learning videos from there, right? আমি থ্যাঙ্কস জানাচ্ছি এসবিডি কে, শর্ট স্যারকে স্পেশালি, স্যার ডিরেক্টর অফ দ্য ট্রেনিং ইউনিট, এন্ড ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য শেষ। আমরা চাইলে আমরা 10 to 15 মিনিটস একটা কিউএনএ সেশন রাখতে পারি যদি আপনারা অ্যালাউ করেন। 10 to 15 সেকেন্ডস আমরা হয়তো 5 থেকে 10টা কোশ্চেন হাইস্ট নিতে পারি। থ্যাঙ্কস আ লট টু অল অফ ইউ। থ্যাংক ইউ। আমরা কিউএনএ করতে চাচ্ছি, সো যদি কারো কোনো কোশ্চেন থাকে, ওয়েল যে কোনো কোশ্চেন করতে পারবা, কারণ তোমাদের দোয়ায় আমি অনেকগুলো স্কিল শিখছি লাইফে। ইয়েস। আপনার ছোটবেলায় ক্যারিয়ার প্ল্যান কি ছিল? আমার ছোটকালে বসো বলো, তুমি বসো। আমার ছোটবেলায় ক্যারিয়ার প্ল্যান ছিল হচ্ছে, আমার লাকিলি আমি তো লক করে ফেলছিলাম। আমার ক্লাস 5-এ থাকতেই বুয়েট কম্পিউটার, ওইটা নিয়ে আমি বড় হয়েছি। বুয়েটে কম্পিউটার সায়েন্সের চান্স পাওয়ার পরে প্রথম দিনই, ক্লাস শুরুর দিনই আমার স্বপ্ন, বুয়েটের স্বপ্ন শেষ করে ওই দিনই ডিসিশন নিয়েছিলাম যে এমবিএ করবো। সো ওই 5 বছর ধরে বুয়েট থেকে পাশ করলাম। পাশ করার পরে শিক্ষকতা করছি। তো শিক্ষকতা করছি হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমি কম্পিউটার সায়েন্সে যখন পাশ করছি তখন আমি দেখছি আমি প্রোগ্রামিংটা শিখি নাই, পারি না, ভালো লাগে না। তখন আমি মনে করছি যে শিক্ষকতা করবো, কারণ একটা জোকস আছে, যে কিছুই পারে না। এটা সত্য আবার মিথ্যা। এই জন্য টিচারদের মধ্যে 2 ধরনের টিচার আছে, যারা ফ্যান্টাস্টিক, আবার কিছু জানা তারাও শেখায়, নট ব্যাড। আর কোনো কিছু শেখাইতে গেলে দ্য বেস্ট মেথড হচ্ছে বলে শেখানো। তো আমি টিচার হইলাম, টিচার হওয়ার পরে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আমি যখন টিচার হয়েছি আমি তো কিছুই পারি না, বুঝতে পারছি। এখন পরের দিন আমাকে পড়াতে যেতে হবে, আমাকে কি করতেছে জানো, আমি তখন বুয়েট থেকে যেহেতু পাশ করছি, আমারে ওই ভার্সিটি সম্মান করে সবচাইতে কঠিন কোর্স পড়াতে দিচ্ছে। কোর্সটার নামটাও বলি কম্পাইলার ডিজাইন। কম্পাইলার ডিজাইনের কাজটা কি? এই যে আমরা যে কথাবার্তা বলি এটাকে ইন্টারপ্রেট করে যেটা করে, ওইটাই সবচেয়ে টাফ কোর্স। আমি রাত 3টা-4টা পর্যন্ত পড়ছি, এবং বিশ্বাস করবো না, আমি পড়তে আমার চোখ দিয়ে পানি পড়ছে যে আরে এই ধরনের পড়ালেখা যদি আমি বুয়েটে করতাম তাহলে আজকে আমি বুয়েটের টিচার হইতাম। সো দ্যাট চেঞ্জ মাই মাইন্ড, যে আসলে বাংলাদেশের স্টুডেন্টরা সাফার করছে বেশি ব্যাড টিচিং এর জন্য। রানী মুখার্জির কথাটা সত্য, যে there are good teachers and bad teachers, but there are only good students. So I believe in this. তখন I set up my another dream যে আমি শিক্ষকই হবো। So luckily ওখান থেকে আমি শিক্ষকের পরে বিদেশ থেকে আমি পড়ালেখা করে এসে আবার শিক্ষক হই। তবে আগে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পড়াতাম, এখন আমি পড়াই বিজনেসের স্টুডেন্ট। আর এখন আমি হয়ে গেছি হচ্ছে বুড়াদের শিক্ষক। এখন আমি সিইওদের শিক্ষক হতে চাই। আমি এখন টার্গেটই করছি যে সিইও বা মিড টু সিনিয়র লেভেলের কর্পোরেটদেরকে আমি শিখাবো যে কিভাবে তারা কোম্পানিতে উপরে উঠতে পারে। সো দেখো আমার লাইফটা চেঞ্জ হচ্ছে। যেমন আমি কিন্তু রিসেন্টলি আরেকটা ট্রেনিং ছেড়েছি, সেটা হচ্ছে টিচার্সদেরকে ইমোশনাল শেখাই। আমি কিন্তু কয়েকটা ইউনিভার্সিটি ডিন হেডদেরকেও টিচিং করে আসছি। আমার একটা বড় স্বপ্ন, রেকর্ড হতে থাক, সমস্যা নেই। আমার বড় স্বপ্ন হচ্ছে বাংলাদেশের ভাইস চ্যান্সেলরদেরকে আমি ট্রেনিং করাবো ইনশাআল্লাহ, ইমোশনাল ইন্টেলিজেন্স। আর একটা বড় স্বপ্ন আছে, সেটা হচ্ছে আমি জাতীয় সংসদে 300 জন এমপিদেরকে ট্রেনিং করাতে চাই ইনশাআল্লাহ। দ্যাট ইজ মাই আনাদার। থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেন? সরি, এক কোশ্চেনে মনে বেশি সময় নিয়ে গেছে, সরি ফর দ্যাট। লার্নিং এন্ড আর্নিং বোথ কিভাবে পসিবল লাগে? লার্নিং এন্ড আর্নিং পসিবল কি একই সাথে? একই সাথে অবশ্যই সম্ভব। সেটা হচ্ছে যে আমাকে তাহলে আইডেন্টিফাই করতে হবে যে আমি 7 ঘন্টা ঘুম ছাড়া বাকি 17 ঘন্টায় লার্নিং আর আর্নিং এর জন্য ভাগ করে দিতে হবে। আর এখানে কিছু পরিবারকে রাখতে হবে। যেমন আমি রিসেন্টলি একটা থিওরি শিখছি, ভেরি ইন্টারেস্টিং। 7 ঘন্টা ঘুম, বাকি 17 ঘন্টার যেটা, এই 17 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ডিপ ওয়ার্ক করতে হবে। আর বাকি যে আপনার 9 ঘন্টা, এই 9 ঘন্টা ভাগ করতে হবে হচ্ছে লার্নিং অ্যান্ড ফ্যামিলি টাইম। এই যে 3টা জায়গায় ফোকাস করতে হবে। এখন আমাদের সমস্যা হয় কি, আমরা 17 ঘন্টায় দেখা যায় একটা জিনিসে দিচ্ছি, বাট আমার কাছে এই পর্যায়ে মনে হচ্ছে 3টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লার্নিং, আর্নিং, ফ্যামিলি বা রিলেশনশিপ। তাহলে ওইভাবে টাইমটা আপনাকে আপ করতে হবে, সম্ভব। আপনি তাহলে কমিট করতে হবে যে আপনি এর বেশি সময় ওখানে দিবেন। তো আমার মনে হয় সম্ভব। অ্যান্সার কি যুক্তি লাগলো? ওকে, থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেন? আমরা যে কোনো কিছু কোশ্চেন করতে পারি, গুগল থেকে বের করে আমি সব অ্যান্সার দিতে পারবো ইনশাআল্লাহ। একটু কনফিডেন্স আছে। আমি সারাদিন পড়ালেখা করি, সারাদিনে আমি পড়ালেখা। একসময় পড়ালেখা করতাম না, এখন আমি সারাদিন পড়ি। বইটা দেখতে আমি জীবনে পড়তামই না, কিন্তু এখন আমি সারাদিন পড়ালেখা করি। ইয়েস, বলো।
আচ্ছা, এই জন্যই তো ওই যে মন বসানো পড়াতে গেলে বসো, তুমি বসে যাও। ওইটাই জন্য আমার কোহেরেন্স আনতে হবে যে আমার যখন আমি কনসেশন আসতেছে না, তার মানে কি, হোয়াট ইজ গিভিং মি দ্য ট্রাবল, তার মানে কি আমার মাইন্ডটা অন্য জায়গায় যাচ্ছে, তাই না? তাহলে মাইন্ডটাকে আমাকে সেন্টার্ড করতে হবে। এখন সেন্টার্ড করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। একটা পদ্ধতি রিসেন্টলি আমি ট্রেনিং এ করাচ্ছি, আমার বড় ছেলে এটা শিখেও অ্যাপ্লাই করার চেষ্টা করছে। এটার নাম হচ্ছে পোমোডোরো টেকনিক, POMODORO, পোমোডোরো মেথড। খুব ইন্টারেস্টিং। আজকে থেকে তুমি ট্রাই করতে পারো যে 25 মিনিট সবকিছু থেকে দূরে যাবে, মোবাইল টোবাইল, বাবা মাকে বলে দাও যে এই 25 মিনিট ভয়েও ভুলেও আমার সামনে আসবে না। ওই 25 মিনিট শুধু এটাতে লেগে থাকো। 25 মিনিট অ্যালার্ম দিয়ে রাখো ঘড়ি। 25 মিনিট হয়ে যাওয়ার পরে 5 মিনিট ডু হোয়াট এভার ইউ লাইক টু ডু, কফি খাওয়া, এনজয় করা, আড্ডাবাজি। আবার 5 মিনিট পর আবার চলে আসবে। কত মিনিটের পর আবার 25, এরকম 4টা শট দিতে হয়, 25 মিনিটের শট। 4 নাম্বার শটের পরে 30 মিনিট ব্রেক। একদিন করে দেখো, এই 25x4 যদি 100 মিনিট দিতে পারো একদিন, এই 15 দিন তোমার লাইফ চেঞ্জ হবে। কারণটা কি, আমার অভ্যাস হচ্ছে না। প্রথমবারে আমাকে কষ্টটা করতে হবে, আমাকে তখন সবকিছু থেকে দূরে থাকতে হবে। এই অ্যাটেনশনটা খুবই ইম্পর্টেন্ট। সো ওই 25 মিনিট তুমি দাও লাইফে। ফার্স্ট স্টার্ট উইথ 25 মিনিট। তুমি চিন্তা করছো আমি 6 ঘন্টা পড়বো, নো, স্টার্ট স্মল। তুমি চিন্তা করো আজকে আমি শুধু 25 মিনিট, আজকে ফার্স্ট আমি শুধু 25 মিনিটই মনোযোগ দিব, আগামী দিন 2 পোমোডোরো, তাও হতে পারে, রাইট? সো স্টার্ট স্মল, বাট স্টার্ট অ্যাট লিস্ট। Because we get overwhelmed with a big thing, কিছু শুরু করা হয় না। এই জন্য বিল গেটস বলছে আমরা 10 বছরে অনেক কিছু করতে চাই কিন্তু পারি না, কারণ আজকে আমি কিছু শুরু করি, রাইট? নেক্সট কোয়েশ্চেন, আর 2টা কোয়েশ্চেন নিতে পারি আমরা। আবার বলছি, গুগল বের করে কোয়েশ্চেন করতে পারো, বেশি সাইন্টিফিক করলে পারবো না হয়তো, বাট রিলেশন থেকে শুরু করে ক্যারিয়ার বিষয় এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি। ইয়েস, স্যার, আমি রিসেন্টলি প্রোগ্রামিং শিখতে শুরু করছি, কিন্তু প্রবলেম সলভিং কিভাবে করবো এটা একটু প্রবলেম সলভিং। তুমি কি ল্যাঙ্গুয়েজটা করছো, সি প্লাস বা জাভা? পাইথন করছো, ফ্যান্টাস্টিক, পাইথন বসো। সো প্রবলেম সলভিং এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার তাহলে বেসিক এই নিউমেরিক্যাল সলভ করা শিখতে হবে। তুমি তাহলে যেটা করো, ম্যাথের উপরে ইউটিউব থেকে প্রবলেমগুলো নিয়ে সলভ করা তৈরি করো, এবং তোমার অ্যানালিটিক্যাল স্কিল এবং ক্রিটিক্যাল স্কিল এই দুটো জিনিস বাড়াতে হবে। তুমি যেটা করো লিখে রাখতে পারো, তোমার অ্যানালিটিক্যাল এবিলিটি আর ক্রিটিক্যাল থিঙ্কিং, এইটা বাড়াতে হবে। আরেকটা হচ্ছে তুমি আশেপাশে যে প্রত্যেকটা দিন যখনই কোনো সমস্যা দেখবো, এটা ম্যাথমেটিক্যাল মডেল চিন্তা করবা যে হাউ উই ক্যান সলভ ইট। ম্যাথমেটিক্যালি ওইটাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করে তুমি ইকুয়েশন লেখার চেষ্টা করবে, বিকজ কোডিং ইজ অ্যাকচুয়ালি দ্য ইজিয়েস্ট পার্ট অফ দ্যাট। দ্য ব্যাকগ্রাউন্ডটা মোর ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে নিউমেরিক্যাল। তো ওইটা তুমি নিয়ে চিন্তা করতে হবে, ইমাজিনেশন তৈরি করতে হবে, এবং তুমি ওই ইকুয়েশনগুলো লিখে দেখবে যেটা কাজ করছে কিনা। সো বা তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাকে আমি আরো হেল্প করতে পারবো সামনে ইনশাআল্লাহ, ঠিক আছে? তবে তুমি ম্যাথমেটিক্স দিয়ে শুরু করতে হবে, যে কোনো প্রবলেমের ম্যাথমেটিক্যাল সলিউশন। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো আমরা শিখছি কি a² + 2ab + b² a + b²। তো এই ধরনের হাজার হাজার প্রবলেম ফর্মুলা আমাকে নিজে বানাতে হবে, তখনই আমি একজন ভালো প্রোগ্রামার হবো আসলে, রাইট? ওকে, আর লাস্ট 2টা কোয়েশ্চেন। ইয়েস, একটা ক্লাস টিমে ধরে বারবার আমরা সাইলেন্ট টিচার পড়ায় স্টার্ট করলো, সাইলেন্ট হয়ে গেল, চুপচাপ থাকলো, আমার কথা চুপচাপ হয়ে গেল। আমি যেই পড়া শুরু করছি ওরা আবার সিস্টেমে আমার পরীক্ষাতে এদের কেরিয়ার কি হবে স্যার? মানে কি, মানে থামায় দিলে থামে, আবার শুরু করে, হ্যাঁ? মানে ওনার কোশ্চেনটা কি, যে যারা খালি ডিস্টার্ব করে, অসুবিধা, তাদের জন্য তো ভালো ক্যারিয়ার আছে, চিয়ার লিডার্স। মানে দেখেন, পৃথিবীতে কিন্তু ক্যারিয়ারের অভাব নাই। ব্যাপারটা হয় কি, যারা এই কাজগুলো করছে তাদের মনোযোগ আনতে পারতেছে না। কিন্তু আমি একটা নতুন থিওরি করছি, এই থিওরিতে যারা মনোযোগ দিচ্ছে না তারা খুশি হয়ে যাওয়া। এখনকার কথাটা বলতে যাচ্ছি, যারা মনোযোগ দিতে একেবারেই পারো না তাদের জন্য বলি, এটা আমার নতুন বানানো থিওরি। যারা মনোযোগ দিতে বেশি কষ্ট হয়, মেবি দে আর মোর ব্রিলিয়ান্ট। যাদের মনোযোগ আসতে কষ্ট হয়, মেবি দে আর মোর ব্রিলিয়ান্ট। ডু নো ওয়াই? বিকজ দে রেজিস্ট টু লার্ন। আমি যেমন সবচেয়ে কম ব্রিলিয়ান্ট ছিলাম, আমি এই জন্য বলদের মতো ক্লাসে যা পড়াতে সব মুখস্থ করে ফেলতাম।
আমি ছিলাম মুখস্থ বিদ্যায় বেস্ট, বাট মাই ক্রিয়েটিভ স্কিল ওয়াজ জিরো, ক্রিয়েটিভিটি ওয়াজ জিরো। আমি আমার বয়স ছিলেন 24-25 হওয়া পর্যন্ত আই ওয়াজ ফেড আপ উইথ মাইসেলফ। যারা আমি তো মুখস্থতে ভালো বেস্ট, বাট আমি তো আমার ব্রেনস্টর্ম করতে পারি। যেমন ও যে আমাকে বললো যে আমি ব্রেনস্টর্ম করতে পারতাম না, আমি যখন একটা মিটিং এ বসতাম আই কুড নট ডু ব্রেনস্টর্মিং। তখন আমি দেখছি যে আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একজন মর্মান্তিক শিকার। আমি বাবা মায়ের ভালো সন্তান হওয়ার লোভে জোর করে নিজেরা কষ্ট করে বোরিং জিনিস শিখে গেছি, মুখস্থ করছে, হুইচ ওয়াজ অ্যাকচুয়ালি নট সো গুড। সো যারা মনোযোগী না, যারা ডিস্টার্ব করছে তাদের জন্য আলাদাভাবে কাজ করা দরকার, কারণ ওরা আসলে অনেক ব্রিলিয়ান্ট, ওরা আসলে ওদের ব্রিলিয়ান্সটা এই মনোযোগ না দিয়ে নষ্ট করছে। তবে ওদের প্রতি আমার রিকোয়েস্ট হবে যে তোমরা তোমাদের দিকে ঘুরে তাকাও, তোমার মধ্যে হয়তো বিশাল সম্ভাবনা লুকে আছে, সময়টা চলে গেলে আর পারবা না। কারণ আমি এখন চিন্তা করি কি জানেন, যে আসলে এই যেমন ব্যাচেলর, দেখেন বাংলাদেশে ব্যাচেলর করে পৃথিবীতে আজ পর্যন্ত ভালো কিছু করে নাই, দেখেন লিখে রাখেন বুঝবেন। বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ব্যাচেলর করছে, যে কোনো জায়গা থেকে, কিন্তু 50-এর মধ্যে খুব নাম করছে কেউ নাই। কেন জানেন? কারণ ব্যাচেলরে তো 4 বছর ধরে পড়তেছে তো ক্লাসরুমে, ক্লাসের বাইরে পড়া আছে না, তো বাংলাদেশের পোলাপান তো কেউ পড়ে না, আন্দোলন করে, এই করে সেই করে, কতটুক সময় পড়ে, ইকুইভ্যালেন্ট টু মাত্র 1 বছর হয়তো বা। তো আমি বুয়েটে পড়ালেখা করছি ক্লাসের বাইরে, আমি সারা 4 বছরে হয়তো আমি 50 ঘন্টাও পড়ি না, তাহলে আমি কি শিখবো আসলে? বা আমার যে ফার্স্ট বয় সেও তো পড়ে নাই, কারণ পড়ালেখা করা লাগে না বাংলাদেশে। বাংলাদেশের ব্যাচেলরে পড়ালেখা করা লাগে না, বাংলাদেশে কলেজ পর্যন্ত টাফ, ব্যাচেলরের পরে পড়ালেখা শেষ। সো এই কারণে যেটা হয় সেটা হচ্ছে যে ওই মনোযোগী আমাদের যদি আনতে পারি, আমাদের আই হোপ দ্যাট এই স্টুডেন্ট গুলো তাদের লাইফে চেঞ্জ হবে। আর এরপর এছাড়া আল্লাহর কাছে তাদের বিচার দেওয়া ছাড়া তার কোনো ইয়ে দেবে না। টিচার মজলুমের বিচার নাকি আল্লাহ ফিরাই দেন না। সো যদি নিজেকে মজলুম লাগে আল্লাহর কাছে বিচার দিয়ে দেন যে আল্লাহ এদের মনোযোগ ফেরাই দেন, হেদায়েত দিয়ে দাও। লাস্ট কোশ্চেন অফ দ্য ডে। আচ্ছা, ওই লেডিসদেরকে প্রধান দেই। তুমি একটা করছো তো, ওই ও বলো দেখি কোশ্চেন যদি। কনফিডেন্স লেভেল কিভাবে বাড়ানো যায়? কনফিডেন্স লেভেল, কনফিডেন্স জিনিসটা তো আসলে আউটপুট। কনফিডেন্স মানে হচ্ছে আউটপুট। লাইক আই এম কনফিডেন্স, ফর এক্সাম্পল আই এম শোয়িং, হোয়াট আই এম শোয়িং, দ্যাট ইজ পারসিভড বাই দ্য আদার্স। লাইক যেমন আমি বুঝতে পারছি আমি কনফিডেন্স আছি, এই কনফিডেন্সটা আসতেছে, এটা আমরা বলতে পারি আইসবার্গের উপরের জিনিস। নিচের জিনিসগুলো যেগুলো সেগুলো নিয়ে কাজ করতে হবে। আমার কাছে মনে হয় যে আই হ্যাভ অলরেডি গিভেন ইউ দ্য অ্যান্সার। কনফিডেন্স বাড়ার জন্য 3টা স্কিল নিয়ে তুমি কাজ করো। নাম্বার 1 কমিউনিকেশন স্কিল। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমার কনফিডেন্স আসছে না, আমার কমিউনিকেশন স্কিল উইক বলে। কারণ আমি ভয় পাচ্ছি যে আমি হয়তো বুঝতে পারবো না, আই উইল নট বি এবল টু প্রপারলি ফলো দ্য ইনস্ট্রাকশন। তাহলে এটা কমিউনিকেশন স্কিলের দুর্বলতা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার ইমোশনাল ইন্টেলিজেন্স। আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারছি না। যেমন আমি একজন বসের সাথে দেখে আমার বাবার সাথে আমি একটা টাফ কথা বলতে যাচ্ছি যে বাবা আমি এই সাবজেক্ট করতে চাই না, বাট আমি জানি না কেমনে কমিউনিকেশন করবো। তাহলে কি এটা আমার ইমোশনাল ইন্টেলিজেন্সের ফার্স্ট প্রবলেম, বিকজ আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস মাই ইমোশন। আর সেকেন্ড ওয়ান ইজ মাই কমিউনিকেশন। আর থার্ড ওয়ান অবশ্যই যে লিমিটিং বিলিফ। আমি কনফিডেন্ট না, এটা হচ্ছে লিমিটিং বিলিফ। আজকে বাসায় যায় কি লিখে ফেলবো? আই উইল বিকাম কনফিডেন্ট কিভাবে? বাই ওয়াচিং অল দ্য ভিডিওস অফ published by Professor S.M. Arifuzzaman. Yes, এটা মজা করে বললাম, বাট ইউ ক্যান রাইট সামথিং। বাট কিছু একটা লিখতে হবে যে কিভাবে তুমি তোমার লিমিটিং বিলিফকে ভাবছো, ওটা লিখতে হবে আমাকে। তাহলে তোমার ফিক্সড মাইন্ডসেট থেকে গ্রোথ মাইন্ডসেট চলে আসলে কনফিডেন্স আস্তে আস্তে আসবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, I am feeling nervous, I am feeling anxious, I have to first accept it. I cannot ignore that. First thing, I have to let it pass through my body first. Then I have to take the next step. How we can do it? I have to লিখতে হবে যে আমি কি কথা বলতে সমস্যা, কথা শুনতে সমস্যা, প্রত্যেকটা বিট বাই বাইট লিখে তারপরে আমাকে আসলে হ্যান্ডেল করতে হবে। And it is possible. আমি 2015 সালে আমি ফার্স্ট পাবলিক স্পিকিং করি। আমার মনে আছে আমি ব্র্যাকে যখন স্পিচ দিচ্ছিলাম আমার পা কাঁপতেছিল, তা আমি এই জন্য ওই টেবিলের পাশে যেয়ে কথা বলতেছিলাম, কারণ আমার পা কাঁপতেছিল। বাট সেই আমি আজকে কিন্তু মাত্র 10 বছর আমি পাবলিক স্পিকিং করছি। এর আগে আমি ক্লাসে পড়াইছি, বাট এইভাবে পাবলিক স্পিকিং করার বয়স কিন্তু আমার মাত্র 10 বছর। বাট বিশ্বাস করতে পারবো না যে আমি নিজের প্রতি এখন সুপার কনফিডেন্স ফিল করি যে ইয়েস সো পসিবল, আমি যদি পারি তোমরা পারবা। বিকজ আমি তোমাদের বয়সে কথা এই কোশ্চেন করতে পারতাম না। তোমার বয়সে আমি যখন মাস্টার্স করি এত সুন্দর করে আমি এই কোশ্চেনটা করতে পারতাম না। আমি যখন বিদেশে পড়তে গেছি আমি বলদের মতো বসে থাকতাম, বিকজ আমার ইংলিশ ছিল ওয়ার্স একেবারে, আমি কিছুই করতে পারতাম না। আমি কোনো প্রেজেন্টেশন নিজে দিতে চাইতাম না। এখন আমি রিগ্রেট করে গেলাম, বিকজ আমি তখন আই ডিডন্ট ওয়ার্ক অন মাইসেলফ। আমি 2009 সালের পরে আবার পড়ালেখা শুরু করছি ভালোভাবে। 1999 সাল পর্যন্ত পড়ছি, 10 বছর পড়ালেখা বাদ দিয়েছিলাম, 2009 সালে আবার পড়ালেখা শুরু করছি। কেন বলো তো?
নিজেকে প্রিপেয়ার। আমার লাইফটা একটু খারাপ হয়ে গেছিল আমার আব্বা মারা যাওয়ার পরে। 2009 সালে আমি একটা অরিজিনাল বিএ ডিগ্রি দিয়েছিলাম। বিএ করার পরে বউ নিয়ে আসার পরে আমার মধ্যে আবার নিজেকে গ্রো করার মানসিকতা বেড়ে গেছে, আমি আবার পড়ালেখা শুরু করি। আর বাচ্চা হওয়ার পরে আমার 2টা বাচ্চা হয়েছে। প্রত্যেক বাচ্চা হওয়ার পরে আমার পড়ালেখার প্রতি আগ্রহ আরো বাড়া শুরু করছে। তো ছোট বাচ্চাটা বয়স 7 হয়ে গেল, চিন্তা করছি দেখি আরো বাড়ানো যায় কিনা আমার লার্নিং হ্যাবিট, বাট আলহামদুলিল্লাহ। ওকে স্যার, আমরা শেষ করতে পারিব না, 7টা বেজে গেছে। সো 2টা কোশ্চেন বাকি রয়ে গেছে, আমরা কি নিব কিনা? 2টা কোশ্চেন, 2জন হাত তুলছিল, মন খারাপ করে যেতে পারে। তুমি বলো ব্যাপার, তোমার কি কোশ্চেন? আমার কোশ্চেনটা হলো যে স্যার, আমি যাওয়া একটা রিসেন্টলি একটা ক্লাবে যুক্ত হয়েছি। তো ওখানে আমার ক্লাসমেটরা সবাই বলতেছে যে এই ক্লাবে তুমি পারবা না, মানে আমার কনফিডেন্স, এই কারণে আমার মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি। এই ক্লাবে মানে যুক্ত হয়েছি যখন থেকে আমাকে সবাই বলছে এই ক্লাবে তুমি বেশি দিন টিকতে পারবে না, এই জন্য। ওকে, এটা আমরা বাংলাদেশে সবাই বলি। এটা হচ্ছে যে তোমার যেটা জিজ্ঞেস করতে, তুমি ওদের সাথে আলাদাভাবে বসতে পারো, তুমি বসে জিজ্ঞেস করতে পারো কেন মনে হচ্ছে না, মানে এটা কি তোর লিডারশিপের গুণের সমস্যা বা কোনটা, ওই আইডেন্টিফাই করতে পারো যে কোনটার সমস্যা। কারণ লিডারের তো 4টা গুণ লাগে, একটা হচ্ছে প্ল্যানিং করা, অর্গানাইজ করা, তারপরে তোমার হচ্ছে ডেলিভারি করা, মোটিভেট করা। তো কোনটাতে অভাব তুমি দেখো, জিজ্ঞেস করে দেখো। আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ আমরা এই ধরনের গ্রস কিছু কমেন্ট করি, কিন্তু এই ধরনের কমেন্ট আসলে তো করা তো বন্ধ করা যাবে না। বাট অ্যাটলিস্ট আমার জায়গা থেকে হাউ আই এম রিসিভিং, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট আই ক্যান কন্ট্রোল। না, এটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। তুমি এসবিডি আরো প্রোগ্রাম করতে থাকো, আশা করি তোমার কনফিডেন্সটা বাড়তে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওর একটা লাস্ট কোশ্চেন ছিল, ওই মেয়েটা লাস্টে তুমি একটা আরেকটা কোশ্চেন করতেছিল, শেষ কোশ্চেন অফ দ্য ডে। ইয়েস। আমাদের বয়সী যারা আছে তাদের বছরটা মানুষের মধ্যে frustration সব বেশি, that comes to problem থাকা মুশকিল আছে। সমস্যা কি আমার দিকে ফ্যামিলি প্রবলেম গেছে। আচ্ছা, অনেক চমৎকার তুমি প্রশ্ন করেছো। তো আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স এটা টপ ডাউন, বুঝছো? সো কিন্তু আমি আরেকটা ভিডিও আছে আমার ফেসবুকে গেলেই দেখতে পাবো, লাস্ট 5টা ভিডিওর মধ্যে একটা ভিডিও আছে, বসে পড়ো। ওখানে যে স্পাইক স্টোরিতে আমি বলছি যে, বা আই থিঙ্ক এখন টিভিতে একটা প্রোগ্রামে যে আমি বলছি যে বাংলাদেশে যেহেতু উপরে এদের ইমোশনাল ইন্টেলিজেন্স ভালো হয়নি, হওয়ারও চান্স কম, এই জন্য আমাদের নিচে থেকে বাড়াইতে হবে। সো বর্তমান ফ্যামিলিতে যে সমস্যাটা, আমাদের বাচ্চাদেরকে ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা বাচ্চারা ইমোশনাল ইন্টেলিজেন্ট হইতে হবে এবং বাবা মাদেরকে বোঝাতে হবে। আমার ছোট বাচ্চা আমাকে নিজে শেখায়, আমাকে বলে যে বাবা তুমি এই কাজটা খারাপ করছো। আমি কেন বাবা? ও তখন বলে, আমি ইয়েস ইউ আর রাইট। সো আমাদেরকে কমিউনিকেশন স্কিলটা ভালো করতে হবে, ইমোশনাল স্কিল শিখতে হবে। আর 2 নাম্বার একটা কাজ তুমি ভালো করতে পারো, এটার জন্য তুমি সারা জীবন দোয়া পাবা। তোমার আব্বা আম্মারে মাঝে মাঝে আমার ভিডিওগুলো পাঠাই দিও, আর পারলে আমার কোর্সে ভর্তি করে দিও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস।